চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র্যাব। চলছে অভিযান। দোতলা বাড়ির ভেতর আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। প্রতিষ্ঠার 15 বছরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিশ্চিত করা যায়নি নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করলেন নারী নেত্রীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ ও রক্তক্ষয়ী সংঘর্ষের এক মাসেও সুগার মিল কর্তৃপক্ষের সঙ্গে মেটেনি দ্বন্দ্ব। আলোচনার মাধ্যমে নিষ্পত্তির তাগিদ। স্বাধীনতার ৪৫ বছরে দেশ রপ্তানিয়ায় রেকর্ড গড়লেও এখনও নির্ভরশীল গুটি কয়েক পণ্য বাজারের ওপর। এগিয়ে তৈরি পোশাক খাত, বাজার সম্প্রসারণে তাগিদ। 10 লক্ষ টাকা ঋণ করে হয়েছি। ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আবার নাই বলতে কিছু বেশ কারা সম্পদ করছে, তাও বাঘি হান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। ময়মনসিংহ সদরে চরাঞ্চলে ভেজাল টমেটো বীজে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক। খেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই জানালেন কৃষি কর্মকর্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। চট্টগ্রামের পাহাড়তলীতে একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দোতলায় বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। র্যাব ৭ জানায় সকালে পাহাড়তলীর উত্তর কর্নেলহাট এলাকার মুকিম তালুকদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির একটি কক্ষে আগুন ধরিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। অভিযানে এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জঙ্গি সদস্যরা তাদের ব্যবহৃত ল্যাপটপ ও জিহাদি বই পুড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছেন র্যাব ৭-এর অধিনায়ক কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ। এর আগে গত রাতে অস্ত্রসহ 2 জঙ্গি সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব। দর্শক, এই মুহূর্তে পাহাড়তলীতে র্যাবের অভিযান স্থলে আছেন রিপোর্টার কমল দে। আমরা টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। কমল, শুনতে পাচ্ছি। কমল, সেখানকার কি অবস্থা দেখছেন আমাদের জানান। আমি যেটা প্রথম থেকে একটু বলি, র্যাবের যে প্রধান লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী একেখান এলাকা থেকে 2টি পিস্তল সহ অন্যান্য জিহাদি বই এবং অন্যান্য ডকুমেন্ট সহ 2 জঙ্গি সদস্যকে আটক করে। আটকের পরপরই তাদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের একটি বিশাল টিম প্রায় 20টির বেশি গাড়ি নিয়ে পাহাড়তলী থানাধীন উত্তর কর্নেলহাট এলাকার মুকিম তালুকদার বাড়ি, যে বিশাল একটা এলাকা, সেই এলাকায় তারা পুরোটাই কর্ডন করে রাখে এবং তারা ঠিক এরপরে আটককৃত 2 জনকে নিয়ে সেই সন্দেহজনক বাড়িটিতে তারা প্রবেশের চেষ্টা চালায়। ভোর 6টা থেকে তারা চেষ্টা করছিল বাড়িতে প্রবেশের জন্য, কিন্তু সেখানে নারী কিংবা পুরুষ বা শিশু থাকতে পারে আশঙ্কায় র্যাব সদস্যরা তারা প্রথম পর্যায়ে তারা ভাঙেনি। পরবর্তী বারবার আহ্বান জানানো হয়েছিল বাড়িতে যারা আছে তারা যেন চলে আসেন। আমি র্যাবের প্রধান অধিনায়ক যিনি জানিয়েছেন যে অভিযানের সময়ই বাড়ির মালিক পালিয়ে যায়, তারপর তারা দোতলায় ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই ভিতরে অবস্থানরত জঙ্গিরা সে বাড়ির ভিতরে আগুন ধরিয়ে দেয়। সে আগুনে বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। এরপর রাত সকাল ঠিক 10টার আগ মুহূর্তে করে জঙ্গি র্যাব সদস্যরা সেই বাড়ির দরজাটা ভাঙতে সক্ষম হয় এবং ভিতরে তারা প্রবেশ করে 3 জনকে আটক করে। এক্ষেত্রে র্যাবের অধিনায়ক জানিয়েছেন সেখানে থাকা ল্যাপটপ এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে এবং সেখানে আরো কিছু বিস্ফোরক রয়েছে বলে তারা জানতে পেরেছে। যে কারণে বোম ডিসপোজাল টিম, র্যাবের যে বোম ডিসপোজাল টিম রয়েছে, সেই বোম ডিসপোজাল টিম কিন্তু এখন সেখানে বাড়িতে প্রবেশ করে যেগুলো বোমা রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে এবং তারা আশেপাশে আর কোনো জঙ্গি সদস্য রয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সেটি যে আটককৃত 3 জন, সেই আটককৃত 3 জনকে তারা জিজ্ঞাসাবাদ করছে। এক্ষেত্রে র্যাবের তথ্য রয়েছে হয়তো জঙ্গিরা আশেপাশে থাকে, তাহলে হয়তো তারা কোনো আক্রমণ চালাতে পারে। সেখানে বিশেষ সতর্কতা হিসেবে কিন্তু আমরা দেখেছি পুরো এলাকাটি র্যাব কর্ডন করে রেখেছে। প্রায় র্যাবের না হয় 150 থেকে 200 সদস্য পুরো এলাকা অবস্থান নিয়ে আছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে র্যাবের পরিচালক মুফতি মাহমুদ খান তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনিও এবং তার সাথে আসা বিশেষ টিমও কিন্তু অভিযানে অংশ নিচ্ছে। তা আরো বলা হচ্ছে যদি আশেপাশে যেহেতু সবগুলো দ্বিতল বাড়ি এবং সবগুলো পুরো আবাসিক এলাকা, জঙ্গিরা যদি কোনো রকম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে হয়তো ভয়াবহ কিছু ঘটনা করতে পারে। এই আশঙ্কার প্রেক্ষিতে কিন্তু বাড়ি থেকে না বের হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিচ্ছে এবং যাতে ঘটনাস্থলে আশপাশে কাউকে আসার জন্য কিন্তু নির্দেশনা দিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বাড়িটি, সে বাড়িটা দ্বিতল বাড়ি, সেই দ্বিতল বাড়িতে মোট দ্বিতীয় জঙ্গিরা অবস্থান নিয়ে রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে 5 জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে যেহেতু ভোরবেলা 2 জন এবং ঘটনাস্থলে 3 জন এবং তাদের কাছ থেকে 2টি পিস্তল, বিদেশি ম্যাগজিন এবং আবার র্যাব কর্মকর্তারা আশঙ্কা করছেন যে তার যে বাড়িটি, সে বাড়িতে আরো বড় ধরনের বিস্ফোরক থাকতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে।
দর্শক, চট্টগ্রামে পাহাড়তলীতে র্যাবের অভিযান চলছে, আর সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দেব। চলে যাচ্ছি পরের সংবাদে। নানা ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশুদের সুরক্ষায় 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রা শুরু করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি। উদ্দেশ্য নির্যাতিতদের প্রয়োজনীয় সেবা একই স্থানে দেয়া এবং অপরাধের বিচার নিশ্চিত করা। 15 বছরে দেশের 6টি বিভাগীয় শহর এবং ফরিদপুর মেডিকেল কলেজে চালু করা হয়েছে এর শাখা। তারপরেও কতটা নিশ্চিত করা সম্ভব হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মূল উদ্দেশ্য? শাতিলা শারমিনের বিশেষ রিপোর্ট। তনু, রিশা, খাদিজা, শাহানুরদের নামে বছরের অধিকাংশ সময় উত্তপ্ত থাকে গণমাধ্যম। মানুষের শত আন্দোলন আর প্রতিবাদও বিচার নিশ্চিত করতে পারে না অপরাধীর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন, পুলিশের মামলা বা নারী আন্দোলনের পরিসংখ্যান জানান দিচ্ছে দেশে প্রতি বছর বাড়ছে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা। পরিসংখ্যান বলছে 2014 সালে দেশের 8টি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির সেবা নিয়েছেন প্রায় 3000 নির্যাতিত নারী ও শিশু। 15 সালে বেড়েছে 270 জন। 16 সালের নভেম্বর মাস পর্যন্ত এই সংখ্যা 3153 জন। মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেবা দিয়েছে সিলেট, এরপরই রয়েছে ঢাকা ও চট্টগ্রামের ওসিসি। কিন্তু অপরাধীর বিরুদ্ধে মামলার ব্যাপারে পরিস্থিতি অনেকটা আগের মতোই। 14 সালে সেবা নেওয়া নির্যাতিতের মাত্র 23% বিচার চেয়ে মামলা করেছেন। 15 সালে তা কমে এসে দাঁড়ায় 21%। আর এবছরের 11 মাসে 25% সেবা প্রার্থী বিচারের জন্য মামলা করেছেন। তখন আর কি দেখছি যে ওসিসি দায়িত্বে থাকা ব্যক্তিরা জানালেন, এই সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়লেও সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার না হওয়ার কারণ। নির্যাতন তো আগেও ছিল, আগে রিপোর্ট করতো না, অ্যাওয়ারনেসটা বাড়ছে। সামাজিক তো এখন আমরা ওরকম উপরে উঠতে পারি নাই যে আমাদের মাইন্ড সেট আপটা যে জায়গায় যে আমরা দেখে আসতেছি যে ওরকম মেয়েরা ভিক্টিমাইজড হইতেছে, আঙ্গুল তুলে দেখি যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে। কতটা সফল হয়েছে ওসিসির মূল উদ্দেশ্য? প্রশ্ন ছিল নারী আন্দোলনের নেত্রীদের কাছে। লজিস্টিক সাপোর্টটা বাড়ানো দরকার। গভর্নমেন্টেরও আমাদের সাথে একটা মাঝে মাঝে রিভিউ যদি হয়, স্বরাষ্ট্র সঙ্গে যে স্বাস্থ্যের সম্পর্ক, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকাটাও বাড়ানো দরকার। ফ্যাক্ট ফাইন্ডিং করা, তদন্ত করা, মেডিকেল রিপোর্ট, সুরত হাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতাকে নারী ও শিশুকে সুরক্ষায় সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তারা। এখন পর্যন্ত ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সেনসিটিভ কেস পরে যে খোঁজ চলে যাচ্ছে অথবা ভয় ভীতি দেখায় নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিক চিন্তা করলে বলবো যে ওয়ান স্টপ ক্রাইসিস যতক্ষণ পর্যন্ত সুফল পাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা স্পিডি ট্রায়াল না করতে পারবো। মামলাটা কমছে এই জন্যই যে এটা কিন্তু একটা ফলো আপের ব্যাপার আছে। ইটস এ লং প্রসেস, টাইম কিলিং, মানি কিলিং এন্ড লটস অফ ম্যানিপুলেশন ইজ দেয়ার। ফলো আপ এবং শেষ পর্যন্ত নেওয়ার জন্য যে ব্যাপারটা, এইটা একটা বড় সমস্যা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার থেকে সাঁওতালদের উচ্ছেদ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার 1 মাসেও জমির অধিকার নিয়ে সাঁওতালদের সাথে সুগার মিলের দ্বন্দ্বের অবসান হয়নি। এখনো অজানা আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে সাঁওতালদের। এই অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, আর ক্যামেরা ছিলেন ওবায়দুল ইসলাম। বাপ দাদার সম্পত্তি দাবি করে রংপুর সুগার মিলের বাগদা খামারে বসতি গড়ে তোলা সাঁওতালদের ঝুপড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার পর এখন পোড়া মাটিতে নতুন ফসল ফলানোর কাজ শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। ইতিমধ্যে শতাধিক একর জমিতে আখের বীজ লাগানো শেষ হয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে, আখ লাগানোর কাজে শ্রমিক হিসেবে যোগ দেওয়ার জন্য সাঁওতালদের আহ্বান করা হলে তারা কোনো সাড়া দেয়নি। যদিও দেরিতে কার্যক্রম শুরু করছি, ইতিমধ্যে 180 করে নতুন চারা রোপণ করে ফেলছি। আমরাও কিন্তু এটার জন্য শ্রমিকের অভাব বোধ করতেছি, কিন্তু আসলে ওরা কারো মাধ্যমে ডিমোটিভেটেড হয়ে কিন্তু আসতেছে না। অন্যদিকে উচ্ছেদ হওয়ার পর গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর গ্রামে অবস্থান নেয়া সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছেন। কেউ কাপড়ের তাঁবু গেড়ে, আবার কেউ স্ত্রী সন্তানদের নিয়ে ত্রিপলের ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন। সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া ত্রাণের উপর নির্ভর করে চলছে তাদের জীবন জীবিকা। না খায়া দায়া আসি আমরা এই গাছের নিচে, কেউ পাইছি কেউ পাই নাই। কত ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকি। আমাদেরকে সরকার দেখে না, বাপ দাদার জমি ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আর যাদেরকে মারা হয়েছে গুলি করে, আমরা এটার বিচার চাই।
এই অবস্থায় বিশিষ্টজনরা বলছেন এই সংকট মোকাবেলায় সাঁওতালদের সাথে সরকারের আলোচনার কোনো বিকল্প নেই। রংপুর সুগার মিলের পক্ষ থেকে এবং আমাদের এখানে আপনার সরকারের পক্ষ থেকে সাঁওতালদের সঙ্গে আলাপ করে তাদের বুঝিয়ে সুঝিয়ে তারা কি চায় তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা এবং এই আলোচনায় আইনগত দিকগুলোকে আলোচনা করা দরকার এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া দরকার। এইগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমাধানটি আসতে পারে। গত 6 নভেম্বর সুগার মিলের সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতিতে আগুন লাগিয়ে উচ্ছেদ করা হয় সাঁওতালদের। এ ঘটনাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 সাঁওতাল নিহত হয় এবং পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। স্বাধীনতার 45 বছরে বাংলাদেশ রপ্তানি আয়ে রেকর্ড গড়লেও এখনো গুটি কয়েক পণ্য বাজারের উপর নির্ভরশীল। এ সময় সোনালী আঁশ পাট তার গৌরব হারালেও অনেকটা এককভাবে বাংলাদেশের রপ্তানি খাতকে এগিয়ে নিয়েছে তৈরি পোশাক। অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তাদের মতে পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ না নিলে নির্দিষ্ট কিছু পণ্যের উপর নির্ভরতা আগামীতে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। স্বাধীনতার পর 80 দশক পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসত পাট থেকে। 45 বছরে গৌরবের এই পণ্যটি ক্রমে শীর্ষস্থান হারালেও রপ্তানিতে অগ্রযাত্রা থামেনি। বাংলাদেশ এখন পরিচিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে, যার উপর ভর করে 1972-73-এ 34 কোটি 80 লাখ ডলার থেকে রপ্তানি আয় বর্তমানে বেড়ে হয়েছে 3400 কোটি ডলারে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পণ্য বহুমুখীকরণে ব্যর্থতার কারণে অন্যান্য খাতে রপ্তানি কাঙ্ক্ষিত নয়। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ 198টি দেশে চামড়া, কৃষি, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য সহ 744টি পণ্য রপ্তানি করলেও পরিমাণ বেশি না হওয়ায় ঝুঁকি কাটেনি। গার্মেন্টস পণ্য যখন 82% অফ এক্সপোর্টস আর বাকি সব যদি 18% হয়, তাহলে এই শিল্পে কোনো কিছু হলেই এটা এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ডলার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এটা এফেক্ট আসবে। অন্য অন্য সেক্টরকে প্যারালালি ডেভেলপ করতে হবে। এদিকে 2021-এ মধ্যম আয়ের দেশ হলে উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে রপ্তানির বাজার ধরে রাখতে উচ্চমানের পণ্য ও দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি সহায়তা চান শিল্পোদ্যোক্তারা। যেভাবে ডিজাইনে আমাদের অগ্রগতি হওয়ার দরকার সেখানে আমাদের হয়নি, কারণ এখানে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের খুব অ্যাবসেন্ট। অবকাঠামো সাপোর্ট আমাদের না পাওয়া যায় তাহলে এটাকে গ্রোথ আর কিন্তু হবে না। আর নতুন বাজার সম্প্রসারণে ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সহ অশুল্ক বাধা নিরসনে পদক্ষেপ গ্রহণের আহ্বান অর্থনীতিবিদদের। রাশিয়া একটা বড় বাজার হতে পারে, ব্রাজিল একটা বড় বাজার রয়েছে, সাউথ আফ্রিকা একটা বড় বাজার রয়েছে, কিন্তু এর প্রত্যেকটি বাজারে আমাদের অনেক উচ্চ শুল্ক দিতে হয়। সরকারের উচিত হবে এই দেশগুলোর সাথে কম শুল্ক পাওয়া যায় সেটির জন্য নেগোশিয়েট করা। অবশ্যই সীমিত পণ্য ও বাজারের উপর নির্ভরতা কাটাতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় ইপিবি। মার্কেট অ্যানালাইসিস করছি একদিকে আমরা, আবার আরেকদিকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা রোডম্যাপ তৈরি করছি। একইভাবে আমরা মার্কেট ডাইভার্সিফিকেশনের জন্য বিভিন্ন দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট করার উদ্যোগ নিয়েছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 6000 কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 2021 সালের মধ্যে দেশের প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। গতকাল রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় বিএনপি জামাত শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাত অবহেলিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। অদম্য বাংলাদেশ প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও শুরু হলো বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ 2016। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী পর্বের শুরুতে নীতি নির্ধারকরা দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এই খাতে বিশেষ অবদান রাখা কৃতি ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে বলেন, বিগত সরকারের সময় বিদ্যুতের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে। 4300 মেগাওয়াট আমরা রেখে এসেছিলাম। 7 বছর পর সেখানে আমরা পেলাম 3200 মেগাওয়াট বিদ্যুৎ। ওই অবস্থায় এসেই আজকে আমরা
15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আজকে প্রায় 78% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বিভিন্ন মেয়াদী পরিকল্পনায় সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান শেখ হাসিনা। আমরা এদেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। 2030 সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে 40,000 মেগাওয়াট। 2041 সালের মধ্যে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন 60,000 মেগাওয়াটে উন্নীত করব। 2024 সালেই পরমাণু বিদ্যুতের উৎপাদন শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে বাংলাদেশে। রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেখানে আমাদের বিদ্যুৎ 2024 সাল নাগাদ সেখানে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং পরবর্তীতে আরো 1000 মেগাওয়াট উৎপাদন করতে পারবো। পরবর্তীতেও আমাদের পরিকল্পনা আছে যে আমরা দক্ষিণাঞ্চলে আরো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে সক্ষম হব। এরপর বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান শেষে দোতলায় বাড়িতে ঢুকেছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলাচ্ছি তার কাছে। কমল, আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে পাহাড়তলী কর্নেলহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চলছে। র্যাবের অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন অভিযানটি এখন শেষ এবং সেখান থেকে তার 3 জনকে আটক করতে পেরেছে। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটিতে অভিযান চালানো এবং এই বাড়িতে কিন্তু জঙ্গিরা অবস্থান নিয়েছিল। আমি একটু পিছনের দিকে যাই। আজ ভোর রাতে নগরী একেখান এলাকা থেকে 2টি পিস্তল সহ 2 জনকে আটক করেছে র্যাব এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষ করে তারা কিন্তু এখানে এসে এই বাড়ির সন্ধান পায়। এই বাড়ির সন্ধান পাওয়ার পর র্যাব সদস্যরা বাড়িটি কর্ডন করে রাখে এবং পুরো এলাকাতে তারা অবস্থান নেয়। এরপর তারা চেষ্টা করেছিল বাড়িতে প্রবেশের জন্য, কিন্তু জঙ্গিরা ভিতর থেকে বন্ধ করে রেখে র্যাবের সে আহ্বানে সাড়া দেন এবং তারা সেখান থেকে বের হয়নি। এর ফলে কিন্তু তারা পরবর্তী বারবার সতর্কতা জারি করা হয়েছিল যাতে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর তারা এসে বাড়িতে প্রবেশ করতে পারে এবং বাড়িতে প্রবেশ করার পর সেখানে তারা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি, যে কারণে কিন্তু বোম ডিসপোজাল ডিম দিয়ে পুরো বাড়িটা আবার সার্চ করা হয় এবং নিরাপদ ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আটককৃত 3 জঙ্গিকে নিয়ে আসা আপনারা দেখতে পাচ্ছেন। 3 জঙ্গিকে সে বাড়ি থেকে বের করে আনা হয়েছে। যে অভিযান শেষ করে সে প্রথম জঙ্গিকে বের করে আনা হচ্ছে এবং তাদেরকে আমরা যেটা জানতে পেরেছি র্যাবের অধীনে আমাদেরকে জানিয়েছেন 3 জনকে তারা প্রথম পর্যায়ে তারা নিয়ে যাবেন র্যাব হেডকোয়ার্টারে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু সে প্রায় 3 থেকে 4 ঘন্টার অভিযান, সে অভিযান শেষ করে 3 জঙ্গিকে আটক করা হয়েছে এবং আটককৃত জঙ্গিদেরকে তারা গাড়িতে নিয়ে এসে এর আগে কিন্তু আরো 2জন জঙ্গিকে আটক করা হয়েছে পাতলা একেখান এলাকা থেকে। আটককৃত জঙ্গিদেরকে জানানো হয়েছে যে র্যাব কার্যালয়ে নেওয়া হবে এবং র্যাব কার্যালয়ের পথ থেকে সেখানে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের ভিতরে কারা আছে বা তারা কোন সংগঠনের সাথে সম্পৃক্ত এবং তাদের অস্ত্রের মজুদ কি শীর্ষ বিষয় জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে র্যাবের অধিনায়ক মিফতাহ আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন গতকাল রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে 2টি পিস্তল সহ একেখান এলাকা থেকে তারা প্রথম 2 জনকে আটক করে 2 জনকে আটকের পরপরই তারা কিন্তু তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরে তারা এই আস্তানাটির সন্ধান পায়। এই আস্তানাটির সন্ধান পাওয়ার পরে কিন্তু সকাল থেকে শুরু হয় এই আস্তানা অভিযান, কিন্তু র্যাব সদস্যদের বারবার আহ্বান জানানো তারা বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু তারা বাড়ি থেকে বের হয়নি এবং বাড়ি থেকে বের না হয়ে তারা সেই আস্তানায় অবস্থান নিয়ে তারা র্যাবের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু র্যাব সদস্যরা দাবি করেছিল যদি সেখানে নারী কিংবা শিশু রয়েছে কিনা তার আশঙ্কার প্রেক্ষিতে কিন্তু র্যাব সেই বাড়িতে প্রথমত কোন রকম কঠোর অবস্থান নিতে তারা একটু দ্বিধান্বিত ছিল। আমরা কথা বলেছিলাম বারবার আমরা র্যাবের অধিনায়কের সাথে, তিনি আমাদেরকে বলছেন যে তারা দ্বিধান্বিত ছিলেন বিশ্বের ভিতরে নারী কিংবা শিশু রয়েছে কিনা সেই আশঙ্কার প্রেক্ষিতে গিয়ে তারা বাড়িতে অভিযান চালানি। পরবর্তীতে তারা সে বাড়ির ভিতরে আগুন ধরিয়ে দেয়। র্যাব আমাদেরকে জানিয়েছেন সে অভিযান শেষ করে সে বাড়িতে তারা বিপুল পরিমাণ কাগজপত্র জ্বলন্ত অবস্থায় পেয়েছেন এবং বেশ কিছু ল্যাপটপ পেয়েছেন যেগুলো জ্বলন্ত অবস্থা রয়েছে। অর্থাৎ জঙ্গি সদস্যরা অভিযানে যখন উপস্থিতি টের পেয়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং বাড়ির ভিতরে তারা মালামালগুলো গুরুত্বপূর্ণ যেগুলো উপকরণ ছিল সেগুলো তারা পুড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত তারা র্যাব জানাতে পারেনি তারা কোন সংগঠনের সদস্য, এটা তারা এখন নিশ্চিত হতে পারেনি। তবে র্যাব জানিয়েছেন তারা জঙ্গি এবং তারা বড় ধরনের নাশকতা চালানোর জন্য মূলত এই পাহাড়তলী একেখান কর্নেলহাট এলাকায় অভিযানে তারা ছিল।
হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আরেকজন জঙ্গি সদস্যকে বের করে আনা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে গাড়িতে করে, এবং যারা অভিযানে ছিলেন সে বিশেষ র্যাবের বিশেষ টিম সদস্যরাও সে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। আপনারা জানেন যে একটি বিশেষ মুহূর্তে অভিযানটি চালানো হয়েছিল, কারণ আশঙ্কা ছিল তারা একবারে হুমকিও দিয়েছিল বাড়িটি উড়িয়ে দেওয়া বা তাদের কাছে বিস্ফোরক রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু যেহেতু একটি ঘনবসতিপূর্ণ এলাকা পাহাড়তলী একে খান এবং উত্তর কর্ণহাটপুর একটি ঘনবসতি এলাকা, সেই ঘনবসতি এলাকা হওয়ার কারণে কিন্তু র্যাব কিছুটা দ্বিধান্বিত যারা অভিযানটি কিভাবে পরিচালিত করবে, এবং এক পর্যায়ে তারা চেষ্টা করে যে র্যাবকে যারা ভিতরে রয়েছে তাদেরকে সুষ্ঠুভাবে বের করার বারবার আহ্বান জানানো হয়েছিল। তারা বলেছিল যে তাদের কিছুই করা, আমরা দেখেছি ঘটনাস্থল থেকে তারা জানিয়েছিল যে কিছুই করা হবে না, এমন একটি তাদেরকে অবৈধ দেওয়া হয়েছে, তারা দরজা খুলে দেয়, কিন্তু বারবার আহ্বান সত্ত্বেও তারা দরজা খুলেনি এবং অভিযান শেষ করে আমরা দেখতে পাচ্ছি এখন র্যাবের যে পরিচালক মুফতি মাহমুদ খান তিনি মূলত ব্রিফিং করার জন্য অংশ নিচ্ছেন, মানে অবস্থান নিচ্ছেন, এবং বলছেন তারা যে বাড়িতে অভিযানটি চালানো হয়েছিল, যে বাড়ি জঙ্গি আস্তানা ছিল সে বাড়িটিতে তারা প্রবেশের একটি তারা সুযোগ দিবেন বলছেন, এবং বলছেন যে তারা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটিতে এই বাড়ির দোতলায় কিন্তু অবস্থান নিচ্ছে, এই বাড়িটি মূলত বলা হয় যে মুকিম তালুকদার বাড়ি এবং একটি বিশাল এলাকা পাহাড়তলী কর্ণহাট এলাকায় এই বাড়ির দোতলায় মূলত জঙ্গিদের অবস্থানটা ছিল, এবং এদেরই 2 সদস্য কিন্তু গতকালকে পিস্তল সহ আটক হয়েছিল, এবং আটক হওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে র্যাব জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা এই জঙ্গি আস্তানাটির সন্ধান পায়, এবং দীর্ঘ 3 থেকে 4 ঘন্টার বেশি সময় ধরে তারা কিন্তু এই জঙ্গি আস্তানাতে তারা অভিযান চালায়, কারণ ভিতরে যে 3 জন অবস্থান নিয়েছিল সে অবস্থান তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে আপনারা দেখেছেন, এবং তাদেরকে বর্তমানে র্যাব সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু প্রবেশের চেষ্টা করছি বাড়িটিতে, আমরা চেষ্টা করছি সে বাড়ি, যে বাড়িতে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সে বাড়িতে আমরা প্রবেশের চেষ্টা করছি, অর্থাৎ প্রবেশ করছি সে বাড়িতে, যে বাড়িতে আপনারা দেখতে, আমরা কিন্তু এখানে যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল সে আগুনে আমরা সে বন্ধ দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি, প্রিয় দর্শক, এই বাড়িতে জঙ্গি আস্তানা ছিল বলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং কিছু আমদা, আমরা এখন সে বাড়িতে প্রবেশ করেছি, এবং বাড়িতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টি গ্রেনেড রাখা হয়েছে, এবং বিপুল পরিমাণ যে গুলি, পিস্তল এবং তার চাপাতি দার এবং বোমা তৈরির উপকরণ এখানে পাওয়া গেছে। আমরা যে বাড়িতে আছি সে বাড়িটিতে মূলত জঙ্গিরা তাদের আস্তানা হিসেবে ব্যবহার করছিলেন, এবং এই আস্তানার মধ্যে তারা বিপুল পরিমাণ আমরা এখানে যা দেখতে পাই মধ্যে রয়েছে 2টি পিস্তল এবং প্রস্তুতকৃত 4টি গ্রেনেড এবং প্রস্তুতের অংশ হিসেবে আরো 6টি গ্রেনেড এবং বিপুল পরিমাণ বোমাতরির উপক্রম, ধামা, চাপাতি সহ ধারালো অস্ত্র, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ছাই পড়ে রয়েছে, যে ছাইগুলি মূলত তারা ল্যাপটপ সহ তাদের বিভিন্ন উপকরণ পুড়িয়ে দিয়েছে বলে র্যাব আমাদেরকে জানিয়েছে। আমরা কিছুক্ষণ আগে বাড়িতে প্রবেশ করেছি, অর্থাৎ প্রায় 4 ঘন্টার অভিযান শেষ করে কিন্তু র্যাব সদস্যরা আটককৃত জঙ্গিদেরকে বের করে নিয়ে গেল, তাদের কাছ থেকে যে উপকরণগুলি পাওয়া গেছে সেই উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন র্যাব জঙ্গি আস্তানা থেকে। এর মধ্যে রয়েছে 2টি পিস্তল, এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব র্যাবের যে পরিচালক রয়েছেন তার সাথে। আমরা আসলে একটু যদি জানার মুফতি মাহমুদ খানের সাথে আমরা জানতে চেষ্টা, আপনি তো অভিযানটা, আমরা লাইভে আছি, আপনি তো অভিযানটা কি ছিল, আপনি কি পেয়েছেন? ইনফ্যাক্ট অভিযানটা আপনাদের নিশ্চয়ই জানেন যে জাস্ট এখনই সমাপ্ত হয়েছে, আংশিকভাবে সমাপ্ত হয়েছে। আমাদের বোর্ড মিনিস্টার ইতিমধ্যেই তাদের কার্য সমাপ্ত করেছে, এবং আপনারা যে প্লেসটি দেখতে পেয়েছেন এখানে আসলে তারা অবস্থান করছিল বেশ কিছুদিন যাবত। এখন ইনিশিয়ালি যে আপনারা এই কাজ করার পরে আমরা অবশ্যই ফর্মালি একটা ব্রিফ নিচে করব, আমরা তখন বিস্তারিত জানাবো। তাদের কোনো পরিচয় পাওয়া যাবে, তারা কোন সংগঠন? ডেফিনেটলি আপনাদেরকে আমরা জানাবো। আমরা যেটা হরকাতুল জিহাদ হুজিবির সদস্য তারা। ওকে, হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজি, আপনি মুফতি মাহমুদ খান আমাদেরকে যেটি জানিয়েছেন আটককৃতরা হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজিবির। আপনি হরকাতুল জিহাদের একটা আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করি। যখন 90 দশকে আফগানিস্তানে যুদ্ধ হয় সোভিয়েত রাশিয়ার সাথে, তখন বাংলাদেশি যারা যুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে কিন্তু তারা পরবর্তী বাংলাদেশে এসে হরকাতুল জিহাদ বাংলাদেশ নামে তারা একটি সংগঠন দাঁড় করায়, এবং এই সংগঠনে কিন্তু 41 জন সদস্যকে উকিয়া থেকে আটক করা হয়েছিল, এবং পরে তারা কিন্তু আদালত থেকে বেরিয়ে যায়। এই হরকাতুল জিহাদ বাংলাদেশ আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারই অংশ হিসাবে তারাই জঙ্গি আস্তানাটা গড়ে তুলেছিল। এবং এই জঙ্গি আস্তানার প্রথম পর্যায়ে আমি যেটা বলি, সকালে কিন্তু নগরীর একেখান এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল এবং বিভিন্ন গুলি সহ কিন্তু 2 জনকে আটক করা হয়েছিল। আটককৃতদের তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের এই আস্তানার সন্ধানটি দেয়। এই আস্তানাটি মূলত পাহাড়তলী উত্তর কর্ণহাট এলাকার যে মুকিম তালুকদার বাড়ি, সেই মুকিম তালুকদার বাড়ির একটি দোতলা ভবন, সেই দোতলা ভবনে ছিল জঙ্গিরা। র্যাব যখন ভোর 6টার দিকে এসে তাদেরকে বারবার আহ্বান জানিয়েছিল বাসা থেকে বেরিয়ে আসার জন্য,
কিন্তু তারা বাসা থেকে বের হয়ে আসেনি। আমরা দেখি যে 8টার পর পর্যন্ত কিন্তু 2 ঘন্টা পর্যন্ত র্যাব অপেক্ষা ছিল। যে আমরা কথা বলেছিলাম তখন র্যাবের অধিনায়কের সাথে যে এখানে কি থাকতে পারে, তখন তারা বলছে যে নারী পুরুষ থাকার একটা আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার প্রেক্ষিতে গিয়ে কিন্তু তারা অভিযানটি চালাতে কিছুটা দেরি করেন এবং আমরা দেখেছি ঠিক 9:30টার পর তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারে। বলা যায় যে প্রায় 4 ঘন্টার অভিযান শেষে 3 জঙ্গিকে আটক করা হয়েছে আস্তানা থেকে এবং উদ্ধার করা হয়েছে এক গ্রেনেড সহ বিভিন্ন ধরনের মালামাল। তো মোতাবেক এখন পর্যন্ত আমার কাছে ছিল পাহাড়তলী জঙ্গি আস্তানা থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের পাহাড়তলীতে র্যাবের অভিযান চলছে এবং র্যাবের অভিযান শেষে সেখানে 3 জঙ্গিকে আটক করেছে। আমরা এখন ছিলাম, তবে র্যাব যখন ব্রিফিং করবে আমরা আবারও সেখানে আপনাদের নিয়ে যাব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সম্পৃক্ত করে সরকারের জঙ্গি বিরোধী কার্যক্রম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে বিত্তবানদের উচ্চশিক্ষিত সন্তানদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আগে মানুষের একটা ধারণা ছিল যে বুঝি মাদ্রাসা ছেলেরা যাবে বা গরিব ছেলেরা যাবে, এখন আমরা দেখছি সেটা না। বিত্তবানদের ছেলেরা তারা জঙ্গি হয়ে যাচ্ছে, তারা মানে এই পথে চলে আসছে। এটা সত্যি, এটা শুধু বাংলাদেশ বলে না, এটা কিন্তু সমগ্র বিশ্বব্যাপী একটা সমস্যা। কাজে আমরা আমাদের এখানে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করেছি এবং যেটা সবচেয়ে বড় কথা, এই যে জনগণকে সম্পৃক্ত করে আমরা যে এই জঙ্গিবাদ বিরোধী ভূমিকাটা নিতে পারছি, এটা কিন্তু বিশ্বে অন্য কোনো দেশ পায়নি, বাংলাদেশেই আমরা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের, এবং আমাদের মিডিয়াগুলিও যাতে এই জঙ্গিবাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখেন, ভূমিকা রাখেন, সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছি। সংবাদে আরো থাকছে, পরিকল্পনাহীন সড়কের জ্বলন্ত উদাহরণ রাজধানী সায়েন্স ল্যাব বোর্ড। নগরবাসীর দুর্ভোগ সমাধান অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মেট্রো রেলে পরিস্থিতি পাল্টাবে দাবি কর্তৃপক্ষের। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা 1 হাইব্রিড টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। হৃষ্টপুষ্ট বড় বড় টমেটোর গাছ হলেও ফলন নেই। বীজ বিক্রেতারা বলছেন, কোম্পানির লোকজনকে বিষয়টি জানানো হলেও তারা এলাকায় আসছেন না। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই, আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। সায়েম আকন্দের তোলা ছবিতে হারুনা রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে চলতি মৌসুমে আগাম জাতের এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা 1 হাইব্রিড টমেটো আবাদ করে প্রতারিত হয়েছেন শত শত কৃষক। কৃষকদের অভিযোগ, ভেজাল বীজের কারণে সময় পেরিয়ে গেলেও হৃষ্টপুষ্ট চোখ জোড়ানো টমেটোর গাছে ফল আসছে না। ফলন না থাকায় দিশেহারা, ঋণের জালে আবদ্ধ একমাত্র টমেটো ফসল নির্ভর চাষিরা। 10 লক্ষ টাকা ঋণ করে হয়েছি, ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আমার নাই বলতে কিছু, 20 কাঠা জমি সম্পদ করছে, তাও ভাগি হান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। আঙ্গরন মরার দশা, বউ বলান বাচ্চা কাচ্চা লয়া কেমনে যে চলমু, চলার কোনো ব্যবস্থাই নাই। সরকারের কাছে এই আবেদন, আমাদের যে ক্ষতিগ্রস্ত এই কোম্পানি করলো, এই কোম্পানি আমার ক্ষতিপূরণ দিক। বীজ বিক্রেতারা বলছেন, ভেজাল বীজ বিক্রি করে বিপদে পড়েছেন তারাও। বিষয়টি কোম্পানির লোকজনকে জানানো হলেও তারা এখন আর এলাকায় আসছেন না। বীজের পাশাপাশি অন্য দোকানের অনেক কিছু বাকি দিয়ে আমার মধ্যে প্রায় 20-30 লাখ টাকা বাকি দেওয়া আছে মাঠে। কৃষকের ক্ষতিপূরণ কৃষক তো মনে করেন আমার সবগুলো চাপাই দিচ্ছে আর কি। কৃষক বলতেছে আমাদেরকে কোনো টাকা পয়সা দিব না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই, আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। নিয়ম মাফিক হিসাবে আরো 20 থেকে 25 দিন আগে ফলন আসার কথা ছিল, এখন আর আসে নাই। এখন আর 20-25 দিন পরে কতটুকু আসবে এটাও নাই, আসার খুব একটা সম্ভাবনা নাই। কৃষি অফিসারকে এবং সহকারী কৃষি অফিসারদেরকে খোঁজখবর নিয়ে জানাইতে বলছি। এই ধরনের যদি জেলা কমিটিকেও জানায়, আমরা বিধি মোতাবেক ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকের কোনো হিসেব কৃষি বিভাগের কাছে নেই। তবে স্থানীয়রা জানান, সদর উপজেলার বোরোরচরে প্রায় 90 হেক্টর জমিতে টমেটোর ফলন হয়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। নির্বাচনকে কেন্দ্র করে আজ নির্বাচন কমিশনার জাবেদ আলীর সঙ্গে সংলাপ করবেন প্রার্থীরা। এই মুহূর্তে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
লিমন 11টা নাগাদ একটি বৈঠকটি মূলত আসলে যে মেয়র প্রার্থী রয়েছেন 7 জন, সেই 7 জন মেয়র প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তা, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আসলে থাকবেন নির্বাচন কমিশনার জাবেদ আলী এবং তার নেতৃত্বে এই সভায় মূলত আসলে যে বিষয়গুলো উঠে আসবে যে প্রার্থীরা আসলে তাদের মাঠে কাজ করতে বিভিন্ন সমস্যা কিংবা তাদের যে দাবি দেওয়াগুলো হয়তো তুলে ধরবেন এই সভায় এবং পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া হবে। আমরা কিন্তু বরাবরই দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এর আগে যতবারই কথা বলেছেন তিনি কিন্তু একটি বিষয় বারবারই বলেছেন, সে বিষয়টি হচ্ছে প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং তিনি যেটি বলেছেন এর আগেও যে প্রার্থীরা যখন আচরণবিধি সঠিকভাবে মেনে চলবে তখন কিন্তু নির্বাচন কমিশনের কাজ অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এই কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়ে ওঠে এবং তারা কিন্তু বারবারই প্রার্থীদের এই আহ্বান জানিয়ে আসছে এবং আমরা যেটি বুঝতে পারছি আজকের সভায় কিন্তু এই বিষয়গুলোই ঘুরে ফিরে বারবার আসবে এবং মূলত সবগুলো প্রার্থী বা যে কয়জন মেয়র প্রার্থী আছে 7 জন মেয়র প্রার্থী এরা একত্রে হলেও একটি তাদের মধ্যে যে যদি কোনো অভিযোগ থাকে সেই বিষয়গুলোও কিন্তু এই বৈঠকে উঠে আসবে এবং আমরা যত জানতে পেরেছি 7 জন প্রার্থীরই এই বৈঠকে উপস্থিত হওয়ার কথা। 11টা নাগাদ বৈঠকটি শুরু হবে। বৈঠকটি শুরু হলে পরবর্তী সংবাদে আমরা আরো কি হচ্ছে সেগুলো বিস্তারিত হয়তো জানাতে পারবো। তামিম। দর্শক, নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সেখানকার সবশেষ খবর শুনছিলাম রিপোর্টার রাশেদ লিমনের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন রিপোর্টার রাশেদ লিমন। সময় সংবাদ আরো থাকছে। ইরাকের আইএস নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় 60 জন নিহত, অধিকাংশই বেসামরিক নাগরিক, জানিয়েছে গণমাধ্যম। রাজধানীতে পরিকল্পনাহীন সড়কের এক জলজলে দৃষ্টান্ত সায়েন্স ল্যাবরেটরি মোড়। 6 থেকে 7টি রাস্তা বিভিন্ন দিক থেকে এসে এই মোড়ে যুক্ত হওয়ায় যানজটের অবর্ণনীয় দুর্ভোগ এখানকার নিত্যসঙ্গী। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন মোড়টি ত্রুটিপূর্ণভাবে বিন্যস্ত হওয়ায় এর সমাধান অসম্ভব। তবে সায়েন্স ল্যাবরেটরির ভেতরের বেশ কিছু জায়গা এখনো ফাঁকা রয়েছে, সেসব জায়গা ব্যবহার করে মোড়টির সাময়িক সমাধান দেওয়া সম্ভব। যদিও কর্তৃপক্ষের মত মিরপুর রোড ধরে যে মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই মোড়ের দুর্ভোগ অনেকটাই কমবে। রিপোর্ট আতিকুর রহমান তমালের। সেলিম মৃধা মোহাম্মদপুর টু মতিঝিল রুটে দীর্ঘ 23 বছর ধরে বাস চালান তিনি। আগে খুব একটা সময় না লাগলেও গত কয়েক বছর ধরে এই রুটে যানজটে নাকাল হচ্ছেন সেলিম। আর এ পথে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় সায়েন্স ল্যাবের মোড়ে। স্কুল টাইমে মিক্সাম 1.5 ঘন্টা লাগে সায়েন্স ল্যাব হইতে মোহাম্মদপুর থেকে। এই মোড়টা সিঙ্গেল পড়লে মিক্সাম 20 মিনিট জায়গা টার্নিংটা লইতে। এটি না হয়েছে আবাসিক এলাকা না বাণিজ্যিক, স্কুল কলেজ মার্কেট সবই আছে সায়েন্স ল্যাব এলাকায়। আরও আছে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য। এ মোড়ের সবগুলো সড়কই চলে রিকশার মতো অযান্ত্রিক যান। একে তো সড়কের পরিকল্পনাহীন নির্মাণ, তার উপর এসব উটকো ঝামেলায় নাকাল এ পথে চলাচলকারী লাখো মানুষ। মানুষ যে হেঁটেও যাবে সেটাও পসিবল হচ্ছে না। সামান্য একটু জায়গা, এই জায়গাটুক মানে যাইতে 1 ঘন্টার উপর সময় লাগে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীন এ মোড়ের সমাধান অসম্ভব। তবে সায়েন্স ল্যাবরেটরির কিছু জায়গা যদি ব্যবহার করে বাস বে বা ইন্টারচেঞ্জ করা যায় তাহলে সেটি সাময়িক সমাধান দেবে। একই মত এই এলাকার অনেক মানুষের। সরকার রাস্তার জন্য সরকার রাস্তা ছেড়ে দিলে আমার মনে সরকারের কোনো ক্ষতি হবে না। যদি এই জায়গাটা ভেঙে দিয়ে যদি রাস্তাকে বড় করা যায়, চত্বরটা গুল চত্বর আকারে বড় করা যায় তাহলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব। জটিলতার হিসাবে সায়েন্স ল্যাবের মোড়টা হলো সবচেয়ে জটিল ঢাকার মধ্যে। সম্পূর্ণ সমাধান দেওয়া সম্ভব না। আমরা যদি অ্যাডহক কিছু সমাধান দিতে চাই তাহলে সামনে যেই জায়গা এখনো বিল্ট আপ হয়নি সেখানে নিয়ে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ করে আমার মনে হয় সমাধানটা দেওয়া যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে সেক্ষেত্রে এমন স্থাপনা করতে হবে যা মেট্রোর সাথে সাংঘর্ষিক হবে না। যারা এই জাংশনগুলিকে তৈরি করছেন তারা কিন্তু পরিকল্পনাতেই বিরাট একটা গলদ রেখে দিয়েছেন। এখানে কিন্তু পথচারীরাও কিন্তু বিদিশা হয়ে যায় যে গাড়ি যে কত ডিরেকশন থেকে আসতে পারে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, সায়েন্স ল্যাবকে ধরে যে মেট্রো তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই এলাকার দুর্ভোগ কমবে। রাসেল স্কয়ার হয়ে বসুন্ধরার নিচে দিয়ে সোনারগাঁয়ের সামনে দিয়ে ওরা হাতের যে এতে কি শেষ হবে, ওটা যদি শেষ হয় কিছুটা জ্যাম লাঘব হবে। ঢাকা শহরের অন্য অনেক এলাকার মতো এই এলাকাতেও রয়েছে অবৈধ পার্কিং, তাই দুর্ভোগ যেন সীমাহীন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগে বলেছিলাম যে চট্টগ্রামের পাহাড়তলীতে র্যাবের অভিযান চলছে, আর এই মুহূর্তে সেখানে র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হচ্ছে। আমরা সরাসরি চলেছি সেখানে। পিছনে ফায়ার ব্রিগেড, এই পিছনে ক্লিয়ার করে দাও, ক্লিয়ার ক্লিয়ার, এই সব সব ক্লিয়ার করো, একবার সব ক্লিয়ার করো, সব ক্লিয়ার, সব ক্লিয়ার, এই সব ক্লিয়ার করতে বলো, সব ক্লিয়ার। ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড। আপনারা যদি কথা বলা বন্ধ না করেন আমি কথা বলতে পারছি না। এই পিছনে যাও, আর পিছনে যাও, কথা বলবো না, জাস্ট কথা বলবো না, আর কেউ আসবে কথা বলে, লেট মি টক, ওকে প্লিজ। হ্যালো, কথা কম বলেন, এই আস্তে আস্তে শুরু হচ্ছে। বললাম তো এখানে বের করতে দিও না। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন যে জায়গাটা আমরা অবস্থান করছি সেখানে ইতিমধ্যেই আংশিকভাবে আমরা এই জঙ্গি বিরোধী একটি অভিযান র্যাব 7 কর্তৃক সম্পন্ন করা হয়েছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের অবস্থান সবসময় কঠোর ছিল, এবং আমরা কিন্তু বিভিন্ন সময় এই যে সকল জঙ্গি সংগঠন বাংলাদেশে বিভিন্ন সময় নাশকতা করেছে, নিষিদ্ধ হয়েছে, সে সকল জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা থেকে অনেক নেতাকর্মীকে কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি, এবং এর মধ্যে প্রায় 1200-র মতন জঙ্গি সদস্যের মধ্যে আমাদের আছে। আমরা দেখতে পেয়েছি যে এই সকল জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন সময় কিছুটা নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীতে কিন্তু আবার কিছুটা সক্রিয় হওয়ার চেষ্টা করে, এবং বিভিন্ন সময় কিন্তু চেষ্টাও করেছে। তবে র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ক্রমাগত অভিযান চালানোর পরে কিন্তু তাদের এই যে চেষ্টা কিন্তু সফল হয়নি। আমরা দেখতে পেয়েছি যে হুজিবি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই জঙ্গি সংগঠনটি কিন্তু অনেক আগেই বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করেছিল এবং অনেক প্রাণহানির সংখ্যা ঘটিয়েছে। তবে বেশ কিছুদিন যাবৎ এই জঙ্গি সংগঠন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, বাট ইদানিংকালে আমরা দেখতে পেয়েছি যে তারা পুনরায় আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এবং সাংগঠনিকভাবে প্রশিক্ষণ সহ অস্ত্র, গোলাবারুদ, অন্য কালেকশনের দিকেও তাদের একটি এই যে গোয়েন্দা তথ্য ছিল সেই একটি তথ্য আমাদের কাছে ছিল, এবং এক্ষেত্রেই তারা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে মুফতি মাইনুল ইসলাম জেএমবির অন্যতম শীর্ষ একজন নেতা ছিল, এবং সে আল কায়দা এবং একিউএস এর ভাবধর্ষে কিন্তু সেই জঙ্গি সংগঠন পরিচালিত করত, এবং তাকে র্যাব কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল, এবং এখানে যাদেরকে আটক করা হয়েছে তারা তার খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিল, এবং এই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ছিল যে এই হুজিবির কিছু সদস্য, আঞ্চলিক নেতা, তারা অন্যান্য জায়গা থেকে চট্টগ্রামে মিলিত হচ্ছে এবং এখানে একটি জায়গায় একটি আস্তানায় অবস্থান করছে। সে প্রেক্ষিতে একটি অভিযান পরিচালনা করা হয়েছে, এবং এই অভিযানের প্রেক্ষিতে সর্বপ্রথম আমরা যে পরিচয়গুলি ইনিশিয়ালি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে পরিচয়গুলি পেয়েছি যে তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয়, এবং তাদের কাছ থেকে
আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে জানা যায় যে যে বাসাটি আমরা এখন অবস্থান করছি এখানেই তাদের আরো কিছু সদস্য অবস্থান করছে। তারপরে ক্ষেত্রে কিন্তু আমাদের র‍্যাব 7 কর্তৃক এখানে আসে এবং এই অভিযানটি এখন সমাপ্ত করা হয়েছে আংশিকভাবে। তারা এখানে যে ইনিশিয়ালি আমরা যখন দেখতে পেয়েছি যে দূর থেকে যে তারা যে ভিতরে যে ইলেকট্রনিক গ্যাজেটগুলি ছিল সেগুলি তারা বার্ন করে দিয়েছে এবং আশেপাশে সবাই দেখতে পেয়েছে। পরবর্তীতে আমরা ভিতরে দরজা ভেঙে যখন ঢুকে তাদেরকে 3 জনকে আটক করা হয়েছে এবং এই 3 জনের পরিচয় যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ হাফেজ আবুজাল গিফারি, নূরে আলম এবং ইফতিসাম আহমেদ। এবং ঘটনাস্থল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে বেশ কিছু আইডি আছে এবং এই আইডি তৈরি করার জন্য যে সকল সামগ্রিক প্রয়োজন সেগুলো এখানে আছে। আমরা প্রথমেই যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, আমরা ইনিশিয়াল জিজ্ঞাসাবাদ করেছি, পরিপূর্ণভাবে আসলে জিজ্ঞাসাবাদ করা এখনো সম্ভবপর হয়নি। বেসিক্যালি আর বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। যে আমাদের কাছে যে আঞ্চলিক কমান্ডার যাদের হুজিবির এখানে আসার কথা ছিল এর মধ্যে তাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, সে ঢাকা অঞ্চলের যে হুজিবির মেইন সমন্বয়ক এবং সে যতদূর আমাদের কাছে তথ্য আছে সে সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত এবং এখানে সে টোটালটা কোঅর্ডিনেট করত। এবং ইতিপূর্বে যে মুফতি মাইনুল ইসলাম যে যাকে আটক করা হয়েছিল তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মুফতি মাইনুল ইসলাম আটক করার পরেই কিন্তু যে সকল তথ্য পেয়েছি তাকে অনেক দিন ধরে কিন্তু আমরা খুঁজছিলাম যে তাকে আটকের ব্যাপারে। এবং সে মূলত এই যে মুফতি মাইনুল ইসলাম যখন র‍্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত হয় তখন যেই মতাদর্শ এবং ভাবাদর্শের মাধ্যমে যখন তার সংগঠনকে পরিচালনা করা যাচ্ছে পরবর্তীতে কিন্তু এই তাজউদ্দিনই কিন্তু সেই কাজটি করেছিল। এবং সে তার সঙ্গে আমরা পেয়েছি নাজিমউদ্দিনকে পেয়েছি। নাজিমউদ্দিন হুজির দীর্ঘদিনের সে সদস্য কিন্তু হুজির এবং একসময় যে আমাদের কারাগারে যে কারারুদ্ধ আছে মুফতি আব্দুল হান্নান এবং রৌফ তার ঘনিষ্ঠ সহযোগী ছিল এবং বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এবং দর্শক, চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে ব্রিফ করছিলেন র্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ খান। চট্টগ্রাম নগরীর যানজট নিয়ন্ত্রণে প্রথমবারের মতো নারী ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে পুরুষের পাশাপাশি তারাও রাস্তায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এই চ্যালেঞ্জিং পেশায় কাজ করতে নারী পুরুষরা যেমন খুশি তেমনি নারী অধিকার রক্ষায় এটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন নারী নেত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীতে এমনিতেই পুলিশের ট্রাফিক বিভাগে লোকবল সংকট রয়েছে। নগরে বর্তমানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে 593 জন কনস্টেবল ও 142 জন সার্জেন্ট রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। এই অবস্থায় পুরুষের সাথে রাস্তায় যানজট নিরসনে কাজ করছেন নারী ট্রাফিক পুলিশ সদস্য। শুরুতেই 20 জন নারী ট্রাফিক নিয়োগ দেওয়া হয়েছিল। সবার কাছে গ্রহণযোগ্য হওয়ায় আরো 20 জনকে নগরীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। সেই সাথে নিয়োগ দেওয়া হয়েছে মহিলা সার্জেন্টও। পজিটিভ দেখে আমরা নিয়েছি এবং তারা কাজ করছে, সবাই এটা খুব ভালোভাবে নিয়েছে। আমার কাছে আরেকটা জিনিস ভালো লেগেছে, যেটা আমাদের শ্রমিক শ্রেণী যারা আছে, যারা গাড়ি চালায়, তারা এতটা হয়তো সেন্সিটিভ না বলে আমরা মনে করি, বাট তারাও নারী পুলিশ ট্রাফিক পুলিশকে খুব সহজভাবে গ্রহণ করেছে। এই কার্যক্রম আমাদের শুরু করেছি এবং এটা চলবে। তবে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও বর্তমানে কাজটি অনেকটাই চ্যালেঞ্জিং বলে মনে করেন নারী ট্রাফিক পুলিশ সদস্যরা। পুলিশদের পাশে আমরাও কাজ করতে আমাদের ভালো লাগতেছে, দায়িত্ব পালন করতে। এটা একটা চ্যালেঞ্জিং, আমরাও চাই সবাই আসুক, মেয়েরা এগিয়ে যাচ্ছে সব জায়গায়। প্রথম একটু নার্ভাস লাগতো, এখন সব ইজি হয়ে গেছে। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে এই উদ্যোগটি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তেমনি অন্যান্য নারীরাও উৎসাহিত হবে বলে মনে করেন এই নারী নেত্রী। একজন নারী যে পুলিশের এই দায়িত্ব পালন করছে নারীর জন্য অত্যন্ত সহায়ক। কারণ আমাদের নারীরা যখন এই দায়িত্বটা পালন করে, নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি যেটা পুরুষের হয়তো অনেক সময় থাকে না, সেদিক দিয়ে একটা ইতিবাচক দিক। আর এইটাকে দেখে এবং এই নারী পুলিশ ট্রাফিককে দেখে, তার দায়িত্ব দেখে অন্য নারীরা উৎসাহিত হবে। সকাল 6টা থেকে বেলা 2টা ও বেলা 2টা থেকে রাত 11টা পর্যন্ত নারী ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে গুলিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি 2 দল ডাকাতের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে তারা নিহত হন। গতকাল রাতে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে ঢাকা বরিশাল মহাসড়কের পিয়ারপুর এলাকায় ওই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি 9mm পিস্তল, 2 রাউন্ড গুলি ও 8টি হাত বোমা জব্দ করেছে পুলিশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, হরকাতুল জিহাদের 5 সদস্য আটক, বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই, ল্যাপটপ জব্দ। প্রতিষ্ঠার 15 বছরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিশ্চিত করা যায়নি নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করলেন নারী নেত্রীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ ও রক্তক্ষয়ী সংঘর্ষের 1 মাসেও সুগার মিল কর্তৃপক্ষের সঙ্গে মেটেনি দ্বন্দ্ব, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির তাগিদ।